প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি সবাই ভালো আছো। আজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের হিসাবের এই অধ্যায়ের লেকচার 5-এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীতিশ কুমার সাহা। তো এর আগে যে 4টি ক্লাস নিয়েছি তোমরা দেখেছো ধারাবাহিকভাবে আমি অংশীদারি ব্যবসায়ের অঙ্কের যে নিয়মগুলো আছে ধারাবাহিকভাবে অনেক নিয়মের অঙ্ক আছে, সব শিখিয়ে আসছি। সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের যে অঙ্ক করাবো বা শেখাবো সেটা হলো স্থায়ী মূলধন পদ্ধতিতে অংশীদারি কারবারের হিসাব কিভাবে করে। অংশীদারি কারবারের হিসাবে মূলধন যদি স্থায়ীভাবে সংরক্ষণ করে তাহলে সেটা কিভাবে করতে হয় মূলধন হিসাব। আর আগের লেকচারগুলোতে আমি যে ক্লাস নিয়েছি, যে অঙ্কগুলো করিয়েছি, সেখানে মূলধন ছিল পরিবর্তনশীল পদ্ধতির মূলধন। আর আজকে শেখাবো স্থায়ী পদ্ধতিতে যদি মূলধন সংরক্ষণ করা হয় তাহলে অঙ্ক কিভাবে হবে। তো ঠিক সেই নিয়মের একটা অঙ্ক তোমরা লক্ষ্য করো। দেখো, সমস্যা 11। আমি প্রশ্নটা পড়ে একটু বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো সবাই খেয়াল করো। মানিক, সোহেল এবং রাজীব একটি অংশীদারি ব্যবসায়ের 3 জন অংশীদার। 2015 সালের 1 জানুয়ারি তারিখে অংশীদারদের মূলধন ছিল যথাক্রমে 70,000 টাকা, 60,000 টাকা এবং 50,000 টাকা। মানিক মাসিক 1500 টাকা বেতন পায়। এটা খেয়াল করবে, এটা মাসিক 1500 টাকা, তাহলে বছরে হবে 1500 গুণন 12 অর্থাৎ 18,000 টাকা হবে। 2015 সালের শুরুতে চলতি হিসাবের জের ছিল নিম্নরূপ। এতদিন তোমরা দেখেছো যে অঙ্কগুলো করিয়েছি শুধু মূলধন হিসাবের জের ছিল। আর আজকে লক্ষ্য করো, এখানে মূলধন হিসাবের জের দেওয়া আছে, আবার চলতি হিসাবের জের দেওয়া আছে। অর্থাৎ স্থায়ী পদ্ধতিতে মূলধন সংরক্ষণ করলে চলতি হিসাব নামে, অংশীদারদের চলতি হিসাব নামে এক্সট্রা আরেকটা হিসাব করতে হয়। সেই কারণে চলতি হিসাবের জের দেওয়া আছে। তবে চলতি হিসাবের জের যদি দেওয়া নাও থাকে তারপরেও চলতি হিসাব করা যায়, সেভাবে অঙ্ক থাকতে পারে। দেখো, চলতি হিসাবের আবার ডেবিট জেরও হতে পারে, ক্রেডিট জেরও হতে পারে। দেখো, এখানে মানিকের চলতি হিসাবে ক্রেডিট জের আছে, সোহেলের ক্রেডিট জের আছে, কিন্তু রাজীবের দেখো চলতি হিসাবে ডেবিট জের আছে। আর মূলধন তো যেটা দেওয়া আছে শুরুতে, এগুলো সবই ক্রেডিট জের। মূলধন সবসময় ক্রেডিট হয়। এবার মূলধন দেখো, মূলধন উত্তোলন এবং চলতি হিসাবের উদ্বৃত্তির উপর 7% হারে সুদ ধার্য করা হয়। এটা চুক্তিতে বলা আছে। মূলধনের সুদ ধরতে হবে, উত্তোলনের সুদ ধরতে হবে, চলতি হিসাবের উদ্বৃত্তের সুদ ধরতে হবে। এবার দেখো, 2015 সালে মানিক 12,000 টাকা, সোহেল 10,000 টাকা এবং রাজীব 8,000 টাকা ব্যবসা থেকে উত্তোলন করে। এই উত্তোলনের উপর যথাক্রমে 1,000 টাকা, 800 টাকা এবং 600 টাকা সুদ ধরা হয়। তাহলে আমাদের উত্তোলনের সুদ আর নির্ণয় করতে হবে না, উত্তোলনের সুদ নির্ণয় করে দেওয়াই আছে, এটাই ধরবো আমরা। এরপর দেখো, রাজীব ব্যক্তিগত ব্যবহারের জন্য 3,000 টাকার পণ্য উত্তোলন করে, হিসাবভুক্ত হয়নি। তোমাদের আগেই শিখিয়েছি, পণ্য উত্তোলন হিসাবভুক্ত না হয়ে থাকলে সেটা লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে দেখাতে হয়। পরবর্তীতে আবার মূল অংশীদারদের মূলধন হিসাব অথবা চলতি হিসাবে ডেবিট হবে। অংশীদারগণ যথাক্রমে 3:2:1 অনুপাতে মুনাফা বন্টন করে নেয়। লাভ লোকসান বন্টনের অনুপাত 3:2:1। উপযুক্ত সমন্বয় সাধন করার পূর্বে মুনাফার পরিমাণ দাঁড়ায় 50,000 টাকা। তো আমরা শুরু করি। ক নম্বরে বলেছে, উপযুক্ত তথ্যের আলোকে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো স্থায়ী পদ্ধতিতে। তো এই মূলধন হিসাবটা আমি একটু পরে দেখাবো তোমাদের। আগে আমি খ নম্বর করিয়ে নিব, লাভ লোকসান আবন্টন হিসাব। এটা একটা কারণ আছে, তোমরা অঙ্ক যখন বুঝাবো তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। মূলধন হিসাবটা আর চলতি হিসাবটা আমি একই সাথে বুঝিয়ে দেবো তোমাদের। আর খ নম্বরে লাভ লোকসান আবন্টন হিসাব, এটা আমরাই আগে তোমাদেরকে বোঝাবো। খেয়াল করো সবাই। 11 খ নম্বর, মানিক, সোহেল ও রাজীবের লাভ লোকসান আবন্টন হিসাব 2015 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। উপরে ডেবিট ক্রেডিট যথারীতি বাম দিকে এবং ডান দিকে। দেখো, শুরুতেই প্রশ্নে যে নিট আয় বা নিট লাভ দেওয়া আছে সেটা ক্রেডিট পাশে স্থানান্তর করে নিব। নিয়ম তোমরা জানো, সেই আগের নিয়মে আগের অঙ্কগুলো শিখিয়েছি। লাভ লোকসান হিসাব লিখে কলম দিয়ে নিট আয় লিখবো বা নিট আয় স্থানান্তরিত হয়েছে 50,000 টাকা। এবার খরচগুলো ডেবিট করব, আয়গুলো ক্রেডিট করব। আগে আমরা আসি খরচের দিকে। প্রশ্নে বলা আছে মূলধনের উপর 7% সুদ ধরতে হবে। তো আমরা হিসাব করে দেখলাম যে মানিকের মূলধনের সুদ, সোহেলের মূলধনের সুদ, রাজীবের মূলধনের সুদ, 3 জনের মূলধনের সুদ ইনার কলামে লিখে আউটার কলামে মোট যোগ করে 12,600 টাকা দেখালাম। যথারীতি আগের মতোই, কিন্তু মূলধনের সুদ এখান থেকে কোথায় চলে যাবে? আগে যে অঙ্ক করিয়েছি তখন ছিল এখান থেকে মূলধনের সুদ বা সমস্ত খরচগুলো, আয়গুলো সব অংশীদারদের মূলধন হিসাবে চলে যেত, কারণ মূলধন হিসাব ছিল পরিবর্তনশীল। কিন্তু আজকে যেটা শেখাচ্ছি এটা হচ্ছে মূলধন স্থিতিশীল বা স্থায়ী পদ্ধতির মূলধন। মূলধন হিসাবে মূলধন ছাড়া আর কোনো কিছুই
যাবে না। তাহলে এই সমস্ত খরচ এবং আয়গুলো কোথায় চলে যাবে? ওই যে আগেই বললাম, অংশীদারদের চলতি হিসাব নামে এক্সট্রা আরেকটা হিসাব খুলতে হবে, সেই হিসাবে চলে যাবে। তাহলে আমরা মূলধনের সুদ লেখার আগে আমরা লিখে নিব অংশীদারদের চলতি হিসাব। আগের অঙ্কগুলোতে লিখে নিয়েছি অংশীদারদের মূলধন হিসাব, কিন্তু স্থায়ী পদ্ধতির মূলধন হিসাবে আমরা লিখে নেব অংশীদারদের চলতি হিসাব। লিখে কোলন দিয়ে ব্র্যাকেটে লিখব মূলধনের সুদ, তারপর তিনজনের নাম লিখে সুদগুলো যোগ করে বসালাম। এবার আসি, চলতি হিসাবের উদ্বৃত্তের সুদ ধরতে বলেছে, চলতি হিসাবের জেরের সুদ ধরতে বলেছে। তো চলতি হিসাবের তো দুই ধরনের জের আছে, দুইজনের আছে, অর্থাৎ মানিকের আর সোহেলের। প্রশ্নের মধ্যে বলাই আছে মানিকের চলতি হিসাবের ক্রেডিট জের আছে আর সোহেলের চলতি হিসাবে ক্রেডিট জের আছে। তো যাদের চলতি হিসাবে ক্রেডিট জের আছে তাদের সুদটা কিন্তু ব্যবসার জন্য খরচ, সুতরাং সেটা ডেবিট হবে। আর যার চলতি হিসাবের ডেবিট জের আছে, তোমরা প্রশ্নে দেখো যে রাজীবের চলতি হিসাবে ডেবিট জের আছে, তাহলে রাজীবের চলতি হিসাবের যে সুদটা আসবে সেটা ব্যবসায়ের জন্য আয়, সুতরাং সেটা ক্রেডিট করব, আমরা পরে দেখাবো সেটা। তো অর্থাৎ চলতি হিসাবে ক্রেডিট জের হলে তোমরা সেটাকে মূলধনের সুদের মতো মনে করবে, তাহলে মনে রাখতে সুবিধা হবে। মূলধনের সুদ যেমন ব্যবসায়ের খরচ, চলতি হিসাবে ক্রেডিট জেরের সুদও ব্যবসায়ের খরচ, সুতরাং ডেবিট হবে। তাহলে চলতি হিসাবের সুদ এখান থেকে আবার কোথায় চলে যাবে? অংশীদারদের চলতি হিসাবে। তাহলে আমরা লিখবো অংশীদারদের চলতি হিসাব। অংশীদারদের চলতি হিসাব লিখে ব্র্যাকেটে লিখবো চলতি হিসাবে ক্রেডিট জেরের সুদ। তো দুইজনের ক্রেডিট জের ছিল, তাদের সুদগুলো 7% ধরে মোট 560 টাকা আসলো। এবার বেতন, প্রশ্নে পড়ার সময় আমি দেখিয়েছি যে মানিক মাসিক 1500 টাকা বেতন পাবে, তাহলে বছরে কত হবে? 1500 গুণন 12, অর্থাৎ 18,000 টাকা। এখান থেকে মানিকের বেতনটা কোথায় চলে যাবে? মানিকের চলতি হিসাবে। তাহলে আমরা লিখবো মানিকের চলতি হিসাব, কোলন দিয়ে ব্র্যাকেটে লিখবো বেতন 18,000 টাকা। এবার আসি আয়, উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ কিন্তু নির্ণয় করতে হবে না, দেওয়াই আছে। উত্তোলনের সুদ ব্যবসায়ের আয়, সুতরাং ক্রেডিট হবে। এখান থেকে উত্তোলনের সুদ কোথায় চলে যাবে? অংশীদারদের চলতি হিসাবে। ব্র্যাকেটে লিখবো উত্তোলনের সুদ, তারপর তিনজনের নাম লিখে তিনজনের সুদ যোগ করে দেখালাম। এবার চলতি হিসাবে ডেবিট জের ছিল রাজীবের, আমি আগেই বলেছি চলতি হিসাবে ডেবিট জেরের সুদটা ব্যবসায়ের আয়, সুতরাং এটা ক্রেডিট হবে। তাহলে এখান থেকে আবার সুদটা কোথায় চলে যাবে? রাজীবের চলতি হিসাবে। আমরা অংশীদারদের চলতি হিসাব লিখবো না, যদি একাধিক অংশীদার পেত, অর্থাৎ 2জন বা 3জন হতো, তাহলে অংশীদারদের লিখতাম। যেহেতু রাজীব একা পাবে, সুতরাং লিখবো রাজীবের চলতি হিসাব। ব্র্যাকেটে চলতি হিসাবে ডেবিট জেরের সুদ 7% করলে 140 টাকা হয়। আর অলিখিত পণ্য উত্তোলন আছে, রাজীব পণ্য উত্তোলন করছে 3000 টাকা, সেটা ক্রেডিট হবে, তোমরা জানো। এখান থেকে আবার চলে যাবে এটা রাজীবের চলতি হিসাবে, তাহলে লিখবো রাজীবের চলতি হিসাব, ব্র্যাকেটে অলিখিত পণ্য উত্তোলন 3000 টাকা। এবার ক্রেডিট পাশে যোগ করব। ক্রেডিট পাশের যোগফল কত? 55,540 টাকা। লক্ষ্য করো, 55,540 টাকা। এই যোগফলটা আবার ডেবিট পাশে লিখবো, লিখে এই যোগফল থেকে ডেবিট দিকে সমস্ত খরচগুলো মাইনাস করলে আমার বন্টনযোগ্য মুনাফা হবে 24,380 টাকা। এবার এই 24,380 টাকা বন্টনযোগ্য মুনাফাকে আমরা দেখো একটা গণনা কার্য করেছি এখানে, সবাই খেয়াল করো। গণনা কার্য মুনাফা বন্টনযোগ্য মুনাফা হচ্ছে 24,380। মুনাফা বন্টনের অনুপাত দেওয়া আছে 3:2:1। অনুপাতের যোগফল হয় 6। তাহলে মানিকের মুনাফা হবে ওই 24,380 টাকার 6 ভাগের 3 ভাগ, অর্থাৎ 12,190 টাকা। ঠিক একইভাবে সোহেলের মুনাফা হবে 24,380 টাকার 6 ভাগের 2 ভাগ, আর রাজীবের হবে 24,380 টাকার 6 ভাগের 1 ভাগ। মুনাফা ভাগ করে দিলাম, দেখো এই তিনটে ভাগ করার পরে যোগ করলে আবার ওই 24,380 টাকাই হবে। এবার যার যার মুনাফাটা আমরা এখানে এনে বসিয়ে দেবো, ঠিক যথারীতি আগের মতো। হয়ে গেল অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব। এবার আমি তোমাদেরকে ক নম্বরে যেটা অংশীদারদের মূলধন হিসাব চেয়েছিল স্থায়ী পদ্ধতিতে, আর গ নম্বরে চেয়েছে অংশীদারদের চলতি হিসাব। লক্ষ্য করো, দুইটা হিসাবে আমি বুঝিয়ে দেব। প্রথমে আসি ক নম্বরে, অংশীদারদের মূলধন হিসাব, ব্র্যাকেটে লিখবে স্থায়ী মূলধন পদ্ধতি। ঠিক আগের মতোই মূলধন হিসাবের ছক, খেয়াল করো। তো প্রথমে মূলধন হিসাবে ক্রেডিট পাশে প্রারম্ভিক জেরটা বসালাম, আর কোনো কিচ্ছু আসবে না। যেহেতু স্থায়ী মূলধন পদ্ধতি, তোমরা মনে রাখবে স্থায়ী মূলধন পদ্ধতিতে শুধু প্রারম্ভিক মূলধনটা আসবে, আর যদি অতিরিক্ত মূলধন থাকতো তাহলে সেটা আসতো, আর অতিরিক্ত মূলধন না থাকলে শুধু প্রারম্ভিক মূলধন। এটাই যোগ করলাম, এই যোগফল ডেবিট পাশে লিখলাম। এই যোগফলে থেকে এই পাশে কিছুই নেই, তাহলে এই পাশের সব জিরো। তো এই যোগফল থেকে জিরোগুলো মাইনাস করলে এই যোগফলই থাকবে। দ্যাট মিনস এই পাশে 70,000 টাকা হতে আরও 70,000 লাগে, 60,000 হতে আরও 60,000 লাগে, 50,000 হতে 50,000 লাগে, অর্থাৎ এটাই হচ্ছে ব্যালেন্স সিডি। এই ব্যালেন্স সিডি আবার উল্টা দিকে নিচে গিয়ে পরের বছর জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিডি হয়ে গেল, অর্থাৎ মূলধন স্থায়ী থাকলো, মূলধন কোনো পরিবর্তন হলো না। এবার আসো অংশীদারদের চলতি হিসাব। অংশীদার চলতি হিসাবটা খেয়াল করো, আগেই বলে নেই
এই অংশীদারদের যে পরিবর্তনশীল পদ্ধতিতে যে তোমাদের মূলধন হিসাব শিখিয়েছি আগে আমরা পরিবর্তনশীল পদ্ধতিতে, সেই পদ্ধতিতে কিন্তু অংশীদারদের যে চলতে মূলধন হিসাব করেছি সেই মূলধন হিসাবটাকেই মনে করো যে কেটে আমরা দুই ভাগ করেছি, অর্থাৎ এক ভাগে শুধু মূলধনটা নিয়ে গেছি, আর এক ভাগে বাদ বাকি সব আইটেম থাকবে। অর্থাৎ সেই আগের মতোই শুধু অংশীদারদের চলতি হিসাবে মূলধনটা থাকবে না, আর বাকি সবই মূলধন হিসাবে যেভাবে আসতো ওইভাবেই আসবে। হ্যাঁ হ্যাঁ শিক্ষার্থীরা দেখো, ও এই প্রশ্নটার উত্তর, সরি এটা গ নম্বর হবে, 11-এর গ নম্বরে অংশীদারদের চলতি হিসাব চেয়েছে। তো দেখো আমি যেটা বলছিলাম সেই পরিবর্তনশীল পদ্ধতির মূলধন হিসাবের মতোই, শুধু এখানে মূলধনটা থাকবে না, আর বাদ বাকি সব চলে আসবে চলতি হিসাবে, সব টক সব আগের মতোই। প্রথমে আমরা চলতি হিসেবের জেরগুলো লিখবো। দেখো দুইজনের আছে ক্রেডিট জের, তাহলে ক্রেডিট পাশে আমি জানুয়ারির 1 তারিখ দিয়ে ব্যালেন্স বিডি লিখলাম, মানিকের আর সোহেলের দুইজনের ক্রেডিট জের ছিল, ক্রেডিট পাশে স্থানান্তর করব। আর রাজীবের ছিল ডেবিট জের, তাহলে রাজীবের আবার ডেবিট দিকে দেখো জানুয়ারির 1 তারিখ দিকে দিয়ে ডেবিট পাশে রাজীবের ঘরে আমরা ব্যালেন্স বিডি করব। অর্থাৎ যার যে জের সেই পাশে সেটা আমরা লিখে নেব। এবার ঠিক আগের মতোই লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশের আইটেমগুলো এখানে ক্রেডিট পাশে নিয়ে আসবো আমরা। দেখো ডিসেম্বর 31 লাভ লোকসান আবন্টন হিসাব লিখে কলম দিলাম। এবার ডেবিট পাশে দেখো লাভ লোকসান আবন্টন হিসাবে, অর্থাৎ খ নম্বরটা দেখো তোমরা যেটা করিয়েছে আগে, ওখানে ডেবিট দিয়ে মূলধনের সুদ ছিল, চলতি হিসাবে সুদ ছিল, বেতন ছিল, মুনাফার অংশ ছিল, সব যার যার ঘরে নিয়ে আমরা স্থানান্তর করে নিয়ে আসলাম। টাকার অ্যামাউন্ট যার যত টাকা ছিল দেখে দেখে আমরা লিখলাম। এবার লাভ লোকসান আবন্টন হিসেবে ক্রেডিট পাশে দেখো কয়টা আইটেম ছিল, উত্তোলনের সুদ ছিল, চলতি হিসেবের সুদ ছিল রাজীবের, আর অলিখিত পণ্যতন ছিল। তো আমরা ডেবিট পাশে এসে লাভ লোকসান আবন্টন হিসাব লিখে কোলন দিয়ে তারপর লাভ লোকসান আবন্টন হিসেবে ক্রেডিট পাশের আইটেমগুলো সব নিয়ে আসলাম। উত্তোলনের সুদ যার যত টাকা বসালাম, চলতি হিসেবে সুদ শুধু রাজীবের, অলিখিত পণ্যতন শুধু রাজীবের, ব্যাস লিখে পেলাম। এবার আমরা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করে জেড টানার সময় তোমরা খেয়াল করবে যে মূলধন হিসাবে তো আগে সবসময় ক্রেডিট পাশে যোগফল বেশি হতো, কিন্তু চলতি হিসাবে কিন্তু ডেবিট পাশেও যোগফল বেশি হতে পারে, ক্রেডিট পাশেও বেশি হতে পারে। লক্ষ্য করো তোমরা, মানিকের ক্ষেত্রে আর সোহেলের ক্ষেত্রে ক্রেডিট পাশে যোগফল বেশি হয়েছে, এই ক্রেডিট পাশে আগে যোগ করব। এই যোগফলগুলো ডেবিট পাশে লিখে দুই পাশে সমান করলাম। এবার এই যোগফল থেকে দেখো মানিকের ঘরে এই 40,440 টাকা থেকে ডেবিট দিকের এই 12,000 আর 1,000 মাইনাস করলে ব্যালেন্স শিটে আসলো 27,440। ঠিক একইভাবে সোহেলের 15,537 থেকে এই 10,000 আর 8,000 মাইনাস করো, 4,737 টাকা জের আসলো। কিন্তু রাজীবের ক্ষেত্রে দেখো ডেবিট পাশে যোগফল বেশি হবে, রাজীবে তাহলে ডেবিট পাশে আগে যোগ করব আমরা। যোগফল কত হলো? 13,780 টাকা। এই যোগফল ক্রেডিট পাশে লিখে দুই পাশে সমান করব। এবার ক্রেডিট পাশে এই 13,740 টাকা থেকে আমরা ক্রেডিট পাশের এই যে 3,500 আর 4,063 দুইটা অ্যামাউন্ট আছে, এই দুইটা মাইনাস করলে আমাদের রাজীবের বছর শেষে চলতি হিসেবে জের আসলো 6,177 টাকা। এবার লক্ষ্য করো মানিকের আর সোহেলের ডেবিট দিকে ব্যালেন্স শিটই আসছিল, ডেবিট দিকে এই ব্যালেন্স শিটই নিচে গিয়ে উল্টা দিকে অর্থাৎ ক্রেডিট দিকে পরের বছর জানুয়ারির 1 তারিখে ব্যালেন্স বিডি হবে। আর এটা ছিল মানিকের আর সোহেলের। আর রাজীবের জের চলতি হিসেবে জের আসছিল ক্রেডিট জের, ডেবিট জের আসছিল, অর্থাৎ যে ক্রেডিট পাশে আসছিল ব্যালেন্স শিটে। খেয়াল করো ক্রেডিট পাশে ব্যালেন্স শিটে 6,177 টাকা। তো ক্রেডিট পাশের ব্যালেন্স শিটটা আবার ডেবিট পাশে নিচে এসে পরের বছর জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিডি হয়ে যাবে রাজীবের। তো আশা রাখি সবাই বুঝতে পেরেছো। তাহলে কি হলো যে যাদের ডেবিট পাশে ব্যালেন্স শিটে আসবে সেটা নিচে গিয়ে উল্টা দিকে অর্থাৎ ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি হবে, আর যার ক্রেডিট পাশে ব্যালেন্স শিটে আসবে তার ব্যালেন্সটা নিচে গিয়ে উল্টা দিকে অর্থাৎ ডেবিট পাশে ব্যালেন্স বিডি হয়ে যাবে। তো আমি আশা রাখি স্থায়ী পদ্ধতির মূলধন হিসাব তোমরা বুঝতে পেরেছো যে স্থায়ী পদ্ধতির মূলধন হিসাবে শুধুমাত্র প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন আসে, আর বাদ বাকি সব আইটেম চলে আসবে অংশীদারদের চলতি হিসাবে। তো আশা রাখি স্থায়ী পদ্ধতির মূলধন হিসাবে অংশীদারি কারবারের হিসাব তোমরা বুঝতে পেরেছো। তো সবাই ভালো থেকো। পরবর্তীতে আমি ধারাবাহিকভাবে আরেকটা নিয়ম শিখাবো পরবর্তী ক্লাসে। সবাইকে ধন্যবাদ।